আমি শুভজিৎ ঘোষ, দুর্গাপুর চ্যাপ্টারের অ্যাসিস্ট্যান্ট ইউথ কনভেনার। আজকে আমরা এখন এই করোনা পরিস্থিতিতে ওয়েবিনারই আমাদের একমাত্র ভরসা। তো আমরা ওয়েবিনারের মাধ্যমে চেষ্টা করছি যত বেশি প্রোগ্রাম করা যায় এবং মানুষদেরকে অ্যাওয়ার করা যায় সেটার ব্যাপারে। তো আজকের আমাদের যে ওয়েবিনারের বিষয় সেটা হলো ডেন্টাল হাইজিন অ্যান্ড ম্যানেজমেন্ট। আমরা যেহেতু প্রত্যেকে হিমোফিলিয়া পেশেন্ট এখানে জয়েন করেছি বা হিমোফিলিয়া পেশেন্টের ফ্যামিলি জয়েন করেছি, তো হিমোফিলিয়া পেশেন্টদের ক্ষেত্রে দাঁতের কেয়ারটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ দাঁত থেকে ব্লিডিং হলেও সেটাও অনেক ক্ষেত্রে অনেক রকমের প্রবলেম ক্রিয়েট করতে পারে, যেটা থেকে দাঁতের ভবিষ্যতে ক্ষতি হতে পারে। তো সেই বিষয়ে আজকে আমাদের সাথে রয়েছে মিস্টার অভিক মন্ডল, ও বিশদে বলবে। তো আমি বেশি এক্সপ্যান্ড না করে ফার্স্টেই আমাদের ইউথ গ্রুপের কনভেনার মিস্টার মনীষ শর্মাকে বলবো ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য। মনীষ। हेलो हेलो एवरीवन, শুনতে পাচ্ছ আমাকে? সবাই সব শুনতে পারে मेरे को? Yes, yes, you are audible. অভিকের পরিচয়টা দিয়ে দে। হ্যাঁ জ্যোতি অবশ্যই। তো আমরা এই প্রোগ্রামটা শুরু করি। लेट्स स्टार्ट दिस प्रोग्राम। ओके, सो द मेन ऑब्जेक्टिव ऑफ टुडेज प्रोग्राम, মানে আজকের প্রোগ্রামটা যে মেন অবজেক্টিভ, আজকের প্রোগ্রামটার যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে ডেন্টাল হাইজিন, মানে আমরা আমাদের দাঁতটা কিভাবে পরিষ্কার, সুস্থ আর ভালো রাখতে পারি, এটা নিয়ে এর মেন উদ্দেশ্যটা হলো এটা। ঠিক আছে, এবার আজকে এই মিটিংটা সাকসেসফুল করার জন্য আমাদের সাথে একটা ইউথ হিমোফিলিক পেশেন্ট মিস্টার অভিক মন্ডল আমাদের মাঝখানে প্রেজেন্ট আছেন। ও একটা 3rd ইয়ার স্টুডেন্ট এবং ও বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটালে পড়ছে এখন। তো অনেক অনেক ওয়েলকাম জানাই। কি সাবজেক্ট নিয়ে পড়ছে সেটা বলে দে। অভিক একটা বিডিএস স্টুডেন্ট, ও বিডিএস করছে, ব্যাচেলর অফ ডেন্টাল স্টাডিজ ও করছে। তো অভিককে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত টাইম নিয়ে ও এই মিটিং এ এসছে, নিজের টাইম দিয়ে আজকে এতগুলো কোশ্চেন অ্যান্সার করতে হবে, ও প্রেজেন্টেশন দেবে। তো অনেক অনেক ধন্যবাদ অভিককে। আর যদি কোনো ভুল হয়ে যায় তাহলে প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন, অ্যাজ আ ইউথ মেম্বার, মানে অ্যাজ আ ফেলো ইউথ মেম্বার আমি বলছি। ওকে, তো নেক্সট আমি ওয়েলকাম করতে চাই আমাদের আরসিসি श्री सुभाषिस बेहरा के। बहुत बहुत वेलकम भैया, आने के लिए बहुत बहुत शुक्रिया। থ্যাংক ইউ মনীষ। নেক্সট আমরা মানে এই প্রোগ্রামটা যে প্রোগ্রামটা আমাদের যে হচ্ছে, এটা একটা জয়েন্ট কোলাবোরেশন বিটুইন 4 চ্যাপ্টার্স, নেমলি খড়গপুর চ্যাপ্টার, কলকাতা চ্যাপ্টার, শিলিগুড়ি চ্যাপ্টার অ্যান্ড দুর্গাপুর চ্যাপ্টার। এই 4টে চ্যাপ্টার মিলে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করছি। আমাদের অনেক অনেক মানে 4টে চ্যাপ্টারে অনেক সহযোগিতার পরে মানে এই প্রোগ্রামটা আমরা করতে পেরেছি। নেক্সট আমরা সব মানে প্রত্যেকের চ্যাপ্টারের কি পার্সন গুলোকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসার জন্য। ঠিক আছে, নেক্সট আমি চাইবো যে শুভ প্লিজ প্রোগ্রামটা কন্টিনিউ করা যায় এখান থেকে। ইয়েস, থ্যাংক ইউ মনীষ। সো এরপর আমি আমাদের ইস্টার্ন রিজিয়নের আরসিসি মিস্টার সুভাষিস বেহরাকে অনুরোধ করবো কিছু বলার জন্য। সুভাষিস भैया प्लीज। थैंक यू सुभाजित। सबको मेरा नमस्कार। सो आप सबको जैसे पता है ये डेंटल हाइजीन ये सिर्फ डेंटल के ऊपर नहीं है, जैसे कि ओरल हेल्थ बोलते हैं, जो मुंह में सारा चीजें होता है, आपका गम होता है, जीभ होता है, दांत होता है, ये सबको लेके जो है उसका हाइजीन के ऊपर ये एक प्रोग्राम है। तो लोगों को इन सबको मतलब प्रॉब्लम्स होता है। हेमोफिलियाक्स में काफी प्रॉब्लम्स होती है कि डेंटल जब दांत टूटता है या फिर कोई दांत में कीड़ा लग जाता है या फिर आपका गम से ब्लीडिंग होता है, तो ये एक बहुत ही महत्वपूर्ण विषय है। इसके ऊपर बात करना और इसके ऊपर जानकारी हासिल करना काफी जरूरी है। सो फर्स्ट ऑफ ऑल आई वुड लाइक टू थैंक द दुर्गापुर चैप्टर फॉर ऑर्गेनाइजिंग such kind of a webinar. हम अभिक मंडल, मिस्टर अभिक मंडल, नाउ मिस्टर soon he will be a doctor, डॉक्टर अभिक मंडल को, जल्दी बनने वाले डॉक्टर अभिक मंडल को हम चाहेंगे कि वो हमें इसमें, उनको भी धन्यवाद देंगे और चाहेंगे कि वो हमें इसके ऊपर अपना विस्तृत रूप से बताएं ताकि सबका ये फायदा हो सके। एंड वन मोर थिंग, आई ऑफिशियली कॉन्ग्रेचुलेट अंतरा बैनर्जी जी, वो हमारे ईस्टर्न रीजन के वुमेन्स ग्रुप के रीजनल कोऑर्डिनेटर हैं। थैंक यू एवरीवन। एंड हाँ अंतरा जी,
आपकी वॉइस ब्रेक हो रही है। मेरे साथ मैं चाहती हूँ कि आप सब मुझे सपोर्ट करें, ताकि मुझे बिल्कुल बिल्कुल अंतरा जी, जरूरी है। बिल्कुल बिल्कुल अंतरा जी, हम चाहेंगे हमारा ईस्टर्न रीजन का भी वुमेन्स ग्रुप बहुत अच्छी तरह से काम करे, बहुत आगे बढ़े। थैंक यू अंतरा जी। सो आई वुड लाइक टू ask Subhajit to please continue, please carry on. यस भैया, थैंक यू भैया, और थैंक यू অন্তরা ম্যাম। এবার আমি রিকোয়েস্ট করব অভিককে ওর প্রেজেন্টেশন দিয়ে ওর যা বক্তব্য রয়েছে সেটা বলার জন্য। অভিক, প্লিজ প্রসিড। মনীষ, প্লিজ প্লে দ্য প্রেজেন্টেশন। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা আজকে আলোচনা করব ডেন্টাল ম্যানেজমেন্ট অফ হিমোফিলিক পেশেন্টস। ডেন্টাল ম্যানেজমেন্ট অফ হিমোফিলিক পেশেন্ট বলতে পেশেন্টের যখন ব্লিড হবে তখন আমরা কি কি প্রসিডিওর নেব সেটাকে কন্ট্রোল করার জন্য। নেক্সট স্লাইড। স্লাইড তো আসছে না। আসছে 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 এটা আসছে আসছে, ঠিক আছে, হ্যাঁ আসছে, ওকে বলে যা। প্লিজ কন্টিনিউ। এটা হচ্ছে মেনটেনেন্স অফ, এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। মেনটেনেন্স অফ ওরাল হাইজিন, এটা হচ্ছে আমার সাবজেক্ট। অভিক মন্ডল, 3rd ইয়ার বিডিএ স্টুডেন্ট, বর্ধমান ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল, ওয়েস্ট বেঙ্গল। নেক্সট স্লাইড প্লিজ। What is oral hygiene? Oral hygiene is the practice of keeping one's mouth clean and free of disease and other problem. Example, bad breath by regular brushing of the teeth, dental hygiene and cleaning between the teeth. ওরাল হাইজিন বলতে আমরা কি, ওরাল হাইজিন বলতে বুঝছি কোনো একজন মানুষের মুখটা পরিষ্কার থাকবে এবং সেটা মুখে কোনো গন্ধ থাকবে না এবং কোনো ডেন্টাল ডিজিজ থাকবে না, প্রবলেম ফ্রি থাকবে। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ওরাল হাইজিন বি ক্যারিড আউট অন এ রেগুলার বেসিস টু এনেবল প্রিভেনশন অফ ডেন্টাল ডিজিজ অ্যান্ড ব্যাড ব্রিথ। আমাদের রেগুলার বেসিসে এই মুখের গন্ধ থেকে রেহাই পাওয়ার জন্য এবং যে কোনো ডেন্টাল ডিজিজ থেকে রেহাই পাওয়ার জন্য আমাদেরকে রেগুলারলি ব্রাশ করতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। Why dental hygiene is important for hemophilia and VWD patients? Since bleeding after dental treatment may cause severe or even fatal complications. Pupil hemophilia or congenital bleeding disease are a priority group of dental and oral preventive health care. আমাদের এটা ইম্পর্টেন্ট কেন? কারণ অনেক সময় হাত থেকে দাঁত ওঠার সময়, পড়ার সময়, ঠিক আছে, বা দাঁত যখন আমরা কারো দাঁতে ব্যথা হলে দাঁত তোলার সময় অনেক সময় ব্লিডিং হতে পারে। এটা খুব ওরাল হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে ছবি দেখানো হয়েছে যে আমাদের মাড়ি থেকে রক্তক্ষরণ হচ্ছে, আরেকটা জায়গায় মাড়ি থেকে রক্তক্ষরণ হচ্ছে দেখা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট স্লাইড প্লিজ। Problems affecting teeth and gums. Tooth damage. Teeth may be damaged by decay, dental caries, erosion by carbonated drinks such as cola, trauma such as falls, sports, road accident or fights. ঠিক আমাদের দাঁত এফেক্টেড হতে পারে ডেন্টাল কেরিস, মানে দাঁতের যেটাকে আমরা সাধারণভাবে দাঁতের পোকা বলে থাকি। ইরোশনস হচ্ছে ইরোশনস বাই কোলা, আমরা ড্রিঙ্কস মানে হচ্ছে আমরা যেটা দাঁতে ড্রিঙ্কস মানে কোকা কোলা, এগুলো খেলে দাঁতের ক্ষতি হতে পারে। কোনো ট্রমা মানে যে আমরা খেলতে খেলতে পড়ে যাই বা কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং আমরা যদি মারপিট করি তাহলে আমাদের ওখান থেকে দাঁত থেকে ব্লিডিং হতে পারে এবং এতে
মেনলি আমাদের প্রথম যে সামনের দাঁত যে দুটো দাঁত থাকে সেই দাঁতগুলো এফেক্টেড হয়। Early tooth loss, tooth extraction as a result of dental caries, or in adults, periodontal gum disease is the most common cause of early tooth loss. যে কোনো ধরনের এক্সট্রাকশন বা কোনো ধরনের গাম পেরিওডন্টাল ডিজিজ মানে পেরিওডন্টাল রোগ হলে মারি কোনো রোগ হলে সেটা আমাদের দাঁতটা আগে পড়ে যাওয়ার চান্স থাকে। Dental plaque. Dental plaque is the underlying cause of caries and periodontal disease problems. Dental plaque যেখান থেকে আমাদের ডেন্টাল প্লাক যেখান থেকে হচ্ছে আমাদের কেরিসটা হয় মানে দাঁতের পোকাটা লাগে এবং পেরিওডন্টাল ডিজিজ প্রবলেমস আমাদের মারির প্রবলেম যেগুলো সেখান থেকে শুরু হয় যদি আমরা ঠিকভাবে ব্রাশ না করে থাকি। তো মাছটাকে রিপ্রেজেন্ট করছে। Manish, please check it. Manish, উপরে প্রেজেন্ট কর। Okay, continue, Ovi. Okay, thank you. Dental caries. Dental caries are caused by the destruction of the enamel and the dentin of the teeth. দাঁতের এনামেল হচ্ছে উপর পোর্শন থেকে বলা হয় এনামেল এবং ভিতর যে পোর্শনে থাকে সেটাকে বলা হয় ডেন্টিন। ঠিক আছে, ডেন্টাল কেরিস দিলে এই এনামেল এবং ডেন্টিনের ক্ষতি হয়ে থাকে। নেক্সট স্লাইড প্লিজ। Various types of dental disease. Periodontal disease. There are two types of periodontal disease: gingivitis and chronic periodontitis. আমাদের সাধারণত দু ধরনের মাড়ি রোগ হয়ে থাকে, একটা বলা হয় জিঞ্জাইভাইটিস মেডিকেল টার্মিনোলজিতে, আরেকটা বলা হয় ক্রনিক পেরিওডন্টাইটিস এবং অ্যাকুট পেরিওডন্টাইটিসও হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে gingivitis is an inflammation of the gums caused by the bacteria found in plaque. এই যে আমরা কিছু না একটা প্লাগের কথা বলি, ডেন্টাল প্লাগ। ডেন্টাল প্লাগের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে এবং সেই ব্যাকটেরিয়া থেকে জিঞ্জাইভাইটিস হতে পারে। এবং জিঞ্জাইভাইটিস যখন আরো যে আনট্রিটেড থাকে মানে যদি ওটা চিকিৎসা না করে তাহলে ওটা পেরিওডন্টাইটিসে পরিণত হতে পারে। উইদাউট প্রপার ওরাল কেয়ার, this may progress and damage the attachment of the teeth to the jaw-bone periodontal membrane, causing inflammation and damage to this membrane, chronic periodontitis, which can lead to tooth loosening and eventually tooth loss. আমাদের ঠিক করে তাদের যত না নিই তাদের জিঞ্জাইভাইটিসে পেরিওডন্টাইটিস হতে পারে এবং পেরিওডন্টাইটিস হলে আমাদের দাঁত পড়ে যাওয়ার একটা চান্স থাকে। নেক্সট স্লাইড প্লিজ। হ্যালো অভি, হ্যাঁ বলো একটু। স্লাইড যেরকম আছে একদম ওটা না বলবো, একটু বাংলা একটু দিয়ে বল, তাহলে অসুবিধা হবে বুঝতে। কি বলছো? আগের স্লাইডে যেরকম দেখালি যে প্রত্যেকটা স্লাইডে লাইনটা না পড়ে বাংলাতে বেশি করে বলবি, আর ওটা কেউ বুঝতে পারবে না, তো কিসের জন্য হয় সেটা একটু এক্সপ্লেন কর। ঠিক আছে, ঠিক আছে। ভ্যারিয়াস টাইপস অফ ডেন্টাল ডিজিজ, বিভিন্ন ধরনের দাঁতের রোগগুলো কি? গাম ব্লিডিং বা জিঞ্জিভাল ব্লিডিং, মাড়ির থেকে রক্তক্ষরণ। গাম ব্লিডিং ইজ usually caused by gingivitis, is a result of plaque accumulation due to poor oral hygiene. Thin plaque is the main cause. Antiplaque and increased toothbrushing are important to minimize gingivitis. গাম ব্লিডিং হচ্ছে জিঞ্জাইভাইটিসের মূল লক্ষণ এবং জিঞ্জাইভাইটিস যার ফলে যেটা পুরো ওরাল হাইজিনের মেনটেন করার ফলে হয়ে থাকে এবং প্লাক যেটা থাকে সেটাকে আমরা অ্যান্টি প্লাক এজেন্ট যেমন হচ্ছে ক্লোরহেক্সিডিনের মাধ্যমে ইউজ করতে পারি, মাউথওয়াশ। তাছাড়া যে আমরা ব্রাশ করি সেই ব্রাশের মাধ্যমে এইটাকে আমরা ডেন্টাল প্লাকটাকে সরাতে পারি এবং যার ফলে জিঞ্জাইভাইটিসের সম্ভাবনা কম হয়। এবং এখানে কিছু গাম ব্লিডিংয়ের ছবি দেখানো হয়েছে। ঠিক আছে, নেক্সট স্লাইড প্লিজ।
Next slide, please. Do's and don'ts during oral bleeding. আমাদের কি করণীয় এবং কি করণীয় নয় ওরাল ব্লিডিং এর ক্ষেত্রে, ঠিক আছে? ডুস হচ্ছে কি করব। 1. ট্রানজামিক অ্যাসিড ইউজ টপিক্যালি সিগনিফিক্যান্ট রিডিউসেস ব্লিডিং ফলোইং ডেন্টাল ট্রিটমেন্ট। আমাদের ট্রানজামিক অ্যাসিড ট্যাবলেট আমরা টপিক্যালি ইউজ করবো, মানে লোকালি ইউজ করবো ব্লিডিংটাকে কমানোর জন্য। কেমন করে ইউজ করবো না, প্রথমে তুলো নেবো, তুলোটাকে আমরা জলের মধ্যে ভেজাবো, ঠিক আছে? জলের মধ্যে ভেজানোর পর আমরা সে ট্যাবলেটটাকে গুঁড়ো করবো, গুঁড়ো করে সেটার মধ্যে রাখবো এবং যেখান থেকে ব্লিডিং হচ্ছে সেখানে আমরা জায়গায় প্রেস করে রাখবো এবং সেখানে কিছুক্ষণ আমরা প্রেস করে রাখবো, প্রায় 10 মিনিট আমরা প্রেস করে রাখবো এবং এর ফলে এটা হিমোস্ট্যাটিস বা রক্তটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট 2 হচ্ছে সফট না, নেক্সট আগে সাইডে যা। Soft and cold diet should be taken. আর ব্লিডিং হওয়ার পর সবসময় আমাদেরকে নরম খাবার এবং ঠান্ডা খাবার খেতে হবে। কখনো গরম খাবার বা শক্ত জিনিস খাওয়া যাবে না বা ব্রাশ করা যাবে না, এর ফলে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়। 3. For gingival swelling and plain warm water with salt can be used. জিঞ্জাইভাল সোয়েলিং মানে হচ্ছে মাড়ি যদি ফুলে যায় তাহলে আমরা নুন গরম জল, ঈশ্বর নুন হালকা গরম জল তার সঙ্গে নুন দিয়ে আমরা কুলকুচো করতে পারি। 4. If the patient has pain, a suitable analgesic should be prescribed. If there is no pain, a small dose of benzodiazepine or similar will help to reduce the worry and reduce the blood pressure. যদি পেন থাকে দাঁতে তাহলে আমরা প্যারাসিটামল খাবো, কখনো অ্যাসপিরিন খাবো না। অ্যাসপিরিন খেলে আমাদের ব্লিডিং বেড়ে যাবে, কারণ অ্যাসপিরিন ব্লাডকে পাতলা করে, ব্লাড পাতলা হওয়ার দরুন আমাদের ব্লিডিংটা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে বেনজোডায়াজেপাইন। বেনজোডায়াজেপাইন হচ্ছে যে যদি আমাদের চিন্তা হয় বা পেন থেকে অনেক সময় চিন্তা হতে পারে বা এখন অ্যাংজাইটি হতে পারে, তাহলে বেনজোডায়াজেপাইন খেলে আমাদের ব্লাড প্রেশারটা ফল করবে এবং এর ফলে ব্লিডিং টেন্ডেন্সিটা কমে যাবে। 5. Go directly to the dentist if bleeding on the tongue, cheek or floor of the mouth does not stop. যদি জিভ থেকে রক্ত পড়ে বা গাম থেকে ব্লিডিং করে বা জিভের মুখে নিচের থেকে কোনো ব্লিডিং করে তাহলে আমাদের ডাইরেক্টলি ডেন্টিস্টের কাছে যেতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। ডোন্টস, আমরা কি কি করব না। 1. Deep injections, surgical procedures, particularly this involving bone extraction, surgery, dental implants and regional local anesthetic block should be avoided. যখন ব্লিডিং হবে তখন আমরা ইনজেকশন দেব না, আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দেব না, কোনো সার্জিক্যাল প্রসিডিওর করব না এবং ডিপ ইনজেকশন আমরা দেব না, এর ফলে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সিটা বাড়বে। 2 হচ্ছে শুড নট টেক এনি হট ফুড অর হট ড্রিঙ্ক, টি অর কফি। আমরা কোনো গরম খাবার খাবো না, যেমন চা, কফি। 3. অ্যাসপিরিন শুড নট বি ইউজ, আমরা অ্যাসপিরিন খাবো না। নেক্সট স্লাইড প্লিজ। মেডিসিনস উই ক্যান ইউজ, আমরা কি কি মেডিসিন ইউজ করব। তার মধ্যে প্রথম যে ছবিটা সেটা হচ্ছে এখানে ট্রানজামিক অ্যাসিড ট্যাবলেটস আছে আর ESA ইপসাইলন অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড আছে, ঠিক আছে? আর নেক্সট যেটা 2 নম্বর যে ছবিটা সেটা হচ্ছে পেরিপ্যাক, পেরিডন্টাল প্যাক, বা যেটা আমাদের দাঁতের ড্রেসিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, কাম ড্রেসিং এর ক্ষেত্রে, ঠিক আছে? থার্ড যে 3 নম্বর ছবিটা, 3 নম্বর ছবিটা ক্লোরোসিন মাউথওয়াশ, যেটা হচ্ছে অ্যান্টি প্লাক এজেন্ট হিসেবে কাজ করে। নেক্সট স্লাইড প্লিজ। Procedures of maintenance of oral hygiene. সব আমাদের কি কি প্রসিডিউর মানে প্রসিডিউর মানে হচ্ছে কি কি আমাদের প্রসিডিউর মেনটেন করতে হবে ওরাল হাইজিনটাকে মেনটেন করার জন্য। সফট ব্রাশ ইজ ইউজড ফর ব্রাশিং, সবসময় আমাদেরকে
নরম ব্রাশ ইউজ করতে হবে, কখনো হার্ড ব্রাশ বা মিডিয়াম ব্রাশ ইউজ করা চলবে না। ব্রাশিং টয়েস ডেলি মাস্ট আফটার ডিনার, ব্রাশ আনলে দুবার ব্রাশ করতে হবে, রাত্রেবেলায় খাওয়ার পর মাস্ট করতে হবে, কারণ রাত্রেবেলায় খাওয়ার পর মুখের মধ্যে নোংরা আটকে থাকে এবং ওই নোংরা থেকে আমাদের ডেন্টাল ক্যারিজ হতে পারে, ক্যারিজ হলে দাঁত নষ্ট হওয়ার চান্স বেড়ে যায় অনেক মানুষের। ডোন্ট ইট ফুড হট ফুড অ্যান্ড ব্রাশিং আফটার ব্লিডিং, গরম খাবার খাওয়া যাবে না, ব্রাশিং করা যাবে না ব্লিডিং হওয়ার পরে। আফটার ইটিং এনি কাইন্ড অফ স্টিকি ফুড, এক্সাম্পল পিৎজা অর চকলেট, ব্রাশিং ইজ ম্যান্ডেটরি। যে কোনো ধরনের স্টিকি ফুড যেমন হচ্ছে পিৎজা বা চকলেট যদি খাওয়াই তাহলে আমাদেরকে অবশ্যই ব্রাশ করতে হবে। ব্রাশিং ইন এ প্রপার ওয়ে সাইন্টিফিক্যালি, আমাদের ব্রাশিংটা সঠিকভাবে করতে হবে এবং সেটাকে বিজ্ঞানসম্মতভাবে করতে হবে। ডেন্টাল ফ্লসিং মাস্ট বি ইউজড ফর ক্লিনিং অফ ইন্টারপ্রক্সিমাল অ্যান্ড এমব্রেশিও রিজিয়ন, আমাদের ডেন্টাল ফ্লস ইউজ করতে হবে দাঁত পরিষ্কার রাখার জন্য। চেঞ্জ ইউর ব্রাশ এভরি 3 months, প্রত্যেক অন্তর ব্রাশ চেঞ্জ করতে হবে। ইউজ ফ্লুরিডেটেড টুথপেস্ট, আমরা ফ্লুরিড টুথপেস্ট ইউজ করব কেন? কারণ হচ্ছে আমার দাঁতের মধ্যে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপারেট থাকে বোনের মধ্যে, যে আমার দাঁত থাকে দাঁতের মধ্যে, এবং সেইটার মধ্যে যখনই ফ্লুরিন আমরা ইউজ করি তখন তার ক্যালসিয়াম ফ্লুরো অ্যাপাটাইট হয়, এর ফলে দাঁত আরো মজবুত হয়। কনসাল্ট ইউর ডেন্টিস্ট এভরি 6 months ডিউরেশন, প্রত্যেক 6 মাস অন্তর ডাক্তার ডেন্টিস্টের কাছে ভিজিট করতে হবে। নেক্সট সাইড প্লিজ। হাউ টু ব্রাশ ইউর টিথ, শুভজিৎ এটা কি ছবিটা পাবে? হ্যাঁ 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 নিশ্চয়ই প্লে করছি, হ্যাঁ। তুই একটু এক্সপ্লেন করে দে। ওকে ওকে। আমরা একটা ইউটিউবের ভিডিও শো করছি যেটাতে দেখানো হয়েছে যে কিভাবে ব্রাশ করাটা সাইন্টিফিক্যালি উচিত, তো সবাই একটু দেখুন আর অভিক একটু এক্সপ্লেন করে দিস। ওকে ওকে। প্রথমে দাঁতের 45 অ্যাঙ্গেলে রাখতে, 45 অ্যাঙ্গেলে করে রাখতে হবে, তারপর আপ ডাউন করতে হবে, তারপর প্রথম যে নিচের দাঁতটা দিচ্ছে ছবিতে পিছনের দিকে সারফেস এবং সামনের দিকে সারফেসটাকে ক্লিন করতে হবে। সরি ফর আসছে আসছি। অভি বলো। তারপর হচ্ছে পিছন দিকে সারফেসটা মানে মোলার তীর যেটা আছে সেখানে ব্যাক টু অ্যান্ড মানে সামনের দিক থেকে পিছন দিকে যেতে হবে, ঠিক আছে? ওকে মানিশ, শো দ্য প্রেজেন্টেশন। এখানে হাউ টু ব্রাশ ইউর টিথ, এখানে ছবিটা আমরা দেখতে পারি যে এটা কিন্তু বড় করা যাবে। অভিক তুই একটা কাজ করতে পারিস, তুই মানে ফিজিক্যালি জুম ইন করতে পারিস, মানে মোবাইলে জুম যেরকম ছবি জুম হয় ওরকম জুম করতে পারিস, আর সবাই যদি জুম করে দেখতে চাও জুম করে দেখতে পাও বা স্ক্রিনশট তুলে নিতে পারো। ও ঠিক আছে, এইটা ইন্ডিভিজুয়ালি জুম করে নেওয়া যাবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে। প্লেস ব্রাশ অ্যাট হাউ টু ব্রাশ ইউর টিথ, কি করে আমরা ব্রাশ করবো এখানে একটা সিমেট্রিক ডায়াগ্রাম দেখানো হয়েছে। প্লেস ব্রাশ অ্যাট 45 ডিগ্রি অ্যাঙ্গেল টু দ্য গাম, ইউজ জেন্টাল সার্কুলার মোশন অফ দ্য গাম লাইন। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদেরকে ব্রাশটা হেল্প করতে হবে এবং সেখান থেকে রোটেশনাল মোশনে, সার্কুলার মোশনে সেটাকে ব্রাশ করতে হবে। নেক্সট হচ্ছে সেকেন্ড প্রসিডিওর, brush the outside
surfaces and the inside surface of all the lower teeth. নিচে দাঁতের ভিতরের সারফেস এবং বাইরের সারফেসকে পরিষ্কার করতে হবে। নেক্সট হচ্ছে ব্রাশ the outside surface and the inside surface of all the upper teeth. এরপর আমাদের আগে দাঁতের ভিতরের সারফেস এবং বাইরের সারফেসটা পরিষ্কার করতে হবে। নেক্সট হচ্ছে ফর দ্য চুইং সারফেস, যেখান থেকে আমরা খাবারটা খাই, চুইং সারফেস মানে হচ্ছে মোলার এরিয়া যেটা, সেখানে ইউজ এ ফার্ম ব্যাক অ্যান্ড ফ্রন্ট মোশন, সেখানে আমাদের আগের থেকে পিছন দিকে ব্রাশ করতে হবে। ঠিক আছে, নেক্সট স্লাইড প্লিজ। মানে Next স্কিপ স্লাইড। হ্যাঁ চলে এসছি রে। ওকে, না 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 না, ফ্লসটা হিমোফিলিয়া পেশেন্টদের জন্য ওটা বাদ ছিল। ওকে ওকে ঠিক আছে। যাই হোক, ওই তোর কি আর কিছু বলার আছে? না আর কিছু নেই। ওকে, থ্যাংক ইউ অভিক, এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমরা অনেক কিছুই আশা করছি প্রেজেন্টেশনটা থ্রু দিয়ে বোঝালো, আমরা বুঝতে পারলাম। তো এরপরে আমি রিকোয়েস্ট করব, আমাদের সাথে রয়েছে আমাদের সোসাইটির আমাদের চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট ডেভেলপমেন্ট মিস্টার শুভজিৎ ব্যানার্জি। শুভজিৎ কাকু অনেকদিন মানে অনেক সিনিয়র একজন হিমোফিলিয়া পেশেন্ট, এবং তাদের প্রবলেম নিয়ে আমরা যখন ওই প্রবলেমে পড়েছি তো শুভজিৎ কাকুর কাছে আমরা হেল্প চেয়েছি। তো শুভজিৎ কাকুকে একটু রিকোয়েস্ট করব কিছু বলার জন্য এই ডেন্টাল হেলথ নিয়ে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কি কি মেনটেন করা উচিত সেগুলো নিয়ে। শুভজিৎ কাকু। নমস্কার সবাইকে, স্বাগতম। এবং প্রথমেই আমি অভিনন্দন জানাই। হ্যালো, হ্যাঁ কাকু, অডিয়েবল। ফোনটা তো প্রথমেই আমি অভিনন্দন জানাই আমাদের হবু ডাক্তারবাবুকে, অভিক মণ্ডলকে। হ্যাঁ, ও এত সুন্দর একটা প্রেজেন্টেশন দিল, খুব ভালো লাগলো। এবং ও মোটামুটি পুরো জিনিসটাই কভার করেছে, খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছে। দীর্ঘদিন থেকেই ওকে চিনি, নানা প্রতিবন্ধকতা, সমস্যা, বাধা এসব পেরিয়ে ও যে আজকে ডাক্তার হতে চলেছে, এটা যেমন ওর বাবা মায়ের কাছে একটা গর্বের বিষয়, সেরকম আমাদের কাছেও, যাকে আমরা অনেক ছোট থেকে চিনি, তাদের কাছেও খুবই আনন্দের বিষয়। এবং প্রত্যেক হিমোফিলিয়া পেশেন্টের কাছেই একটা গর্বের বিষয় যে আমরা একজন ডেন্টাল ডাক্তার পেতে চলেছি আমাদেরই মানে হিমোফিলিক ব্রাদার্সদের মধ্যে থেকে। তো অভিককে অনেক শুভেচ্ছা। আর তার সাথে আমি ধন্যবাদ জানাই যারা আমাদের পার্টিসিপেটিং চ্যাপ্টার রয়েছে, ক্যালকাটা, খড়গপুর, শিলিগুড়ি এবং দুর্গাপুর তো আছেই। আর একটা জিনিস বলি যে ডেন্টাল কেয়ারটা হিমোফিলিয়া পেশেন্টদের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমরা যেমন দেখি যে কেটে গেলে, পড়ে গেলে রক্ত বেরোচ্ছে, বা চোট লাগলে ফুলে যাচ্ছে, সেইগুলো নিয়ে যেমন সমস্যার সৃষ্টি হয়, ছোটবেলা থেকে যদি দাঁতের প্রতি ঠিকমতো যত্ন নেওয়া যায়, তাহলে ডেন্টাল প্রবলেম যেগুলো হয় হিমোফিলিয়া পেশেন্টদের, বাবা মারা সেগুলোকে অনেকটাই অ্যাভয়েড করা যায়। তো তার জন্য কিছু কিছু গুড হ্যাবিটস ছোট থেকেই যদি পেশেন্টের মধ্যে তৈরি করে দেওয়া যায়, তাহলে পরবর্তীকালে কিন্তু একটা পেশেন্ট অনেক সুস্থ থাকতে পারে এবং অলমোস্ট মানে ডেন্টাল প্রবলেম ছাড়াই থাকতে পারে। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়েই দেখেছি, মানে যেদিন হিমোফিলিয়া ফেডারেশন তৈরি হয় 37 বছর আগে, তখন তোমাদের অনেকেরই জন্মও হয়নি। তো আমার ছোটবেলায় দাঁতের প্রবলেম হলে বাবা ওই ভুলিয়ে রাখার জন্য চকলেট খাওয়ানো, বা ওই ব্যথা হলে সেসব চকলেট ফকলেট খাওয়াতেন। তো তার থেকে দাঁতের সমস্যা খুব বেড়ে গেছিল। এবং যখন হিমোফিলিয়া ধরা পড়েনি সেই সময় আমার দাঁতও তোলা হয়েছিল দুটো, ধানবাদে থাকতাম আমরা তখন, এবং প্রচুর ব্লিডিং হয়। তো তারপরে জানা যায় যে এটা হিমোফিলিয়া ব্যাপারটা পরে ধরা পড়ে। তো তারপর থেকে ওই 83-তে যখন আমেরিকা থেকে যিনি ডাক্তার এসেছিলেন, ডাক্তার ব্রুস ইভান্স, HFI ফরমেশনের দিনে দিল্লিতে, তো ওনাকে দেখিয়েছিলাম এবং উনি কিছু কিছু গাইডলাইন আমাকে দিয়ে দিয়েছিলেন এবং 4টে দাঁত তোলার জন্যও বলেছিলেন। কিন্তু ফর্চুনেটলি সেই গাইডলাইন গুলো মেনে চলার জন্য আমাকে আজ অবধি দাঁত নিয়ে খুব একটা কিছু ভুগতে হয়, খুব একটা মানে প্রায় ভুগতেই হয়নি।
কোনো ডেন্টাল ব্লিডেরও প্রবলেম নেই বা কোনো সমস্যাও আমার নেই দাঁতে। তো আমার মনে হয় যে আমার এত ড্যামেজ হওয়া সত্ত্বেও যদি আমার দাঁতগুলো মোটামুটি আমি মেনটেন করতে পারছি, তো তোমরা যারা এখন খুব বেশি বয়স হয়নি বা যাদের খুব বেশি প্রবলেম নেই, তারা যদি এখন থেকেই সচেতন হয়ে যাও, তাহলে কিন্তু অনেক সুস্থ থাকা যায় এবং ডেন্টাল ব্লিডকে প্রিভেন্ট করা যায়। তো কিভাবে করা যায় সেগুলো অভিজ্ঞ প্রায় পুরোটাই খুব সুন্দরভাবে গুছিয়ে বলে দিয়েছে, আর নতুন করে বিশেষ কিছু বলার নেই। তাও বলি যে অভিক যেটা বলল যে রাত্রিবেলায় ব্রাশ করাটা কিন্তু অত্যন্ত জরুরি। আমরা সবাই ভাবি যে সকালবেলায় উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাগানে বা বারান্দাতে দাঁড়িয়ে ব্রাশ করলেই কাজ হবে, কিন্তু সেটাতে যতটা না কাজ হবে তার থেকে রাত্রিবেলায় খাওয়ার পরে ব্রাশ করাটাকে যদি একদম হ্যাবিটে পরিণত করে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা ভালো থাকা যায়। এবং সারা দিনেও বিশেষ করে লাঞ্চের পরে যদি আরেকবার একটুখানি জাস্ট হালকা টুথব্রাশটাকে চালিয়ে নেওয়া যায় ওপর নিচ করে, মানে যেটাও সিস্টেমটাও অভিক খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, ওপর নিচ করে বা ভেতরের দাঁতকে কিভাবে করতে হবে সেগুলো ডেসক্রাইব করেছে। তো এইগুলো মেনে চললে কিন্তু অনেক ভালো থাকবে। হ্যাঁ, আর খাওয়া দাওয়ার ব্যাপারে বলি যে খাওয়া দাওয়া সবকিছুই খাওয়া যায়, চকলেটও খাওয়া যায়, কিন্তু যা কিছুই খাবেন সেটার পরে যেন অবশ্যই একটুখানি মুখটা কুলকুচি করে নিতে হবে। হ্যাঁ, এই জিনিসটা খুব জরুরি। যা কিছু খেলেই একটুখানি জল নিয়ে কুলকুচি করে জলটা এদের ফেলে দিয়ে বা গিলে খেয়ে নিয়ে, সেটা সবসময় একটা হ্যাবিট করতে হবে। এমনকি যদি চাও খাওয়া হয় তো চা খাওয়ার সাথে সাথে করা উচিত না, যেহেতু গরম খাবার। তো একটু পরে 5 মিনিট পরে একটুখানি কুলকুচি করে জলটা ফেলে দিলেন। তো এই করে কিন্তু দাঁতের সমস্যাগুলোকে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। আর খাবার দাবার ব্যাপারে বলি যে যখন দাঁতের প্রবলেম থাকবে বা ব্লিডিং থাকবে, অভিজ্ঞ বলে দিয়েছে যে তখন কিন্তু কোনো গরম বা শক্ত জাতীয় খাবার যেটা চিবিয়ে খেতে হয়, কষ্ট করে দাঁতের উপরে চাপ পড়বে, সেরকম খাবারকে অ্যাভয়েড করবেন। যেমন ধরুন ওই সুজি বা খিচুড়ি বা সাবু, এইসব জাতীয় খাবার, ঠান্ডা খাবার সেই সময় খেতে হবে। আর ইনিশিয়াল ব্লিডিং এ থাকলে ওই ট্রানজামিন ক্যাপসুল ওখানে গুঁড়ো করে যদি একটুখানি লাগিয়ে দেওয়া যায় মাড়িতে, যেখান থেকে ব্লিড হয়। দাঁতের ব্লিড তো অ্যাকচুয়ালি দাঁতে না, মাড়িতে হয়। তো সেই ট্রানজামিন ক্যাপসুল যদি গুঁড়ো করে ওইখানটাতে লাগিয়ে দেওয়া হয় এবং তার সাথে খাওয়া হয়, তো তাতেও ছোটখাটো প্রবলেম গুলো দাঁতের ওখান থেকেই ম্যানেজ হয়ে যায়। আর মেজর প্রবলেম হলে তো এক্সট্রাকশনে যেতে হতে পারে বা ফ্যাক্টর নিতে হতে পারে। কিন্তু বাবা মাদেরকে উদ্দেশ্য করেই বলি যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এখন থেকেই যদি আপনারা সচেতন থাকেন, দেখবেন অন্তত এই একটা প্রবলেমকে যথেষ্ট ভালোভাবেই ম্যানেজ করা যায়, খুব বেশি দাঁত নিয়ে ভুগতে হবে না। তো এইগুলো মেনে চলুন, তাতে দেখবেন অনেকটাই ভালো থাকবেন। আর মাঝে মধ্যে একটুখানি হালকা, মানে যখন নর্মাল পরিস্থিতিতে ধরুন রাত্রিবেলায় আপনি যখন ব্রাশ করছেন, তখন যদি একটুখানি ওয়ার্ম ওয়াটারে কুলকুচিটা করেন, সেটাও কিন্তু আমি দেখেছি বেশ ভালোই কাজ হয়। মানে একটু একটু মাইনর ইনফেকশন থাকবে, তাতেই কিন্তু কাজও হয়ে যায়। তো এইগুলো মেনে চললে কিন্তু অনেক ভালো থাকা যায়। নিয়মিত ব্রাশ করাটা, এবং বাচ্চাদেরকে আমরা শুধু যদি বলি যে ব্রাশ কর, অথচ আমরা না করি, বাচ্চারা শেখে সাধারণত বাবা মাকে দেখে। তো রাত্রিবেলায় যদি মানে বাবা মারাও এটা হ্যাবিট করে নেন যে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে আমরা ব্রাশ করব, তখন দেখবেন কিন্তু আপনার বাচ্চাকেও সেটা করানো অনেক সহজ হয়ে যাচ্ছে। তো এইসব জিনিসগুলো মেনে চললে কিন্তু ভালো থাকবে আপনার বাচ্চারা, অন্তত দাঁতের প্রবলেমটাকে অনেকটাকেই অ্যাভয়েড করা যায় এবং ভালো থাকা যায়। তো এইগুলো মেনে চলুন, অভিক যেগুলো বললো সেগুলোকে খুব ভালো করে ফলো করুন, খুব ভালো থাকবে। ধন্যবাদ। Thank you, Jetu, for your valuable suggestions and gratituding me. তুমি খুব সুন্দর বলেছো, খুব ভালো লাগলো তোমার প্রেজেন্টেশন আজকে। Thank you, Jetu. অনেক বড় হও, তোমরা আমাদের স্বপ্ন। হ্যাঁ, তোমরা নিজেদের পায়ে সাকসেসফুলি দাঁড়ালে সেটাই আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ অভিক। আমরা অনেক কিছু জিনিস নিয়ে আলোচনা you. করলাম, দাঁতের বিভিন্ন প্রবলেম নিয়ে। এরপরে আমাদের যে নেক্সট পার্ট, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন। তো এবারে আমরা একটা ছোট্ট চেষ্টা করেছিলাম যে যদি আমরা জানি যে অনেক পেশেন্টই রয়েছে যারা হয়তো ভালোভাবে ইন্টারনেট ইউজ করতে জানে না বা টেকনোলজি সম্বন্ধে অতটা অবগত নয়, তবুও আমরা একটা ছোট্ট চেষ্টা করেছিলাম যে একটা গুগল ফর্ম রেডি করে পাঠানো হয়েছিল, যে তাতে যদি কারো
কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলো পাঠাতে পারেন, এবং পরবর্তী সব প্রোগ্রামেই আমরা এটা চেষ্টা করব একটা করে গুগল ফর্ম পাঠানোর। আপনাদের প্রশ্নগুলো পারলে ওটা আগে যদি কিছু প্রশ্ন থাকে তো পাঠাতে পারেন, আমরা সেগুলো আগে ডিসকাস করব। তো যাই হোক, আমরা বেশি প্রশ্ন পাইনি, 3টে প্রশ্নই পেয়েছি। তো শোভিত কাকু এবং অভিক দুজনকে রিকোয়েস্ট করবো যে কোশ্চেন অ্যান্সার সেশনে কোশ্চেনগুলোর অ্যান্সার একটু দেওয়ার জন্য। তো ফার্স্ট কোশ্চেন যেটা এসছে সেটা হচ্ছে মিস্টার জগন্নাথ গড়াইয়ের, দুর্গাপুর থেকে। তো শুভ, শুভ, হ্যাঁ এখন হ্যাঁ যদি কেউ প্রশ্ন করতে চায় তাদেরকে একটা রিকোয়েস্ট করছি, কেউ হ্যাঁ যদি নিশ্চয়ই, হ্যাঁ এক্সটেম্পো বলতে চায় তাহলে বলতে পারে। হ্যাঁ নিশ্চয়ই, আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা আনমিউট করে বলতে পারেন। আগে আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করে নিই, তারপরে আপনারা আনমিউট করে প্রশ্ন বলতে পারেন বা আমাদেরকে চ্যাটেও লিখে পাঠাতে পারেন। এই গুগল মিটে যে চ্যাট অপশন আছে সেই চ্যাটেও আপনারা লিখে পাঠাতে পারেন, আমরা নিশ্চয়ই আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন অভিক তোকেই করছি যে জগন্নাথ গড়াই, মিস্টার জগন্নাথ গড়াই কোশ্চেনটা করেছেন দুর্গাপুর থেকে যে আমার দাঁতে প্রায় রক্ত পড়ছে, দাঁতের মাড়ি ফুলে যাচ্ছে, তো এটা কেন হচ্ছে আর এক্ষেত্রে কি করা উচিত? এটা আপনার সাধারণত আপনার যতদূর মনে হচ্ছে আপনার জিঞ্জাভাইটিস হয়েছে, তো আপনার স্কেলিং করা হতে পারে। আর যদি স্কেলিং এবং প্রোডাক্টিন মাউথওয়াশ দিয়ে কুকুচো করে দেখুন, যদি তার তো যদি না কমে তাহলে আপনি ডেন্টিস্টের কাছে ভিজিট করুন। ওকে, নেক্সট কোশ্চেন আছে মিস্টার আকাশ মন্ডলের, খড়গপুর থেকে, যে দাঁতে সেনসিটিভিটি থাকলে কি করা উচিত? দাঁতে সেন্সিটিভিটি থাকলে প্রথমে সেন্সোডাইন টুথপেস্ট ইউজ করা উচিত। তাতে যদি না কমে তাহলে আরসিটি করতে হবে, এবং দাঁতের কন্ডিশন যদি অত্যন্ত খারাপ হয় তাহলে এক্সট্রাকশন করতে হতে পারে। আচ্ছা, অভিক, এটা আমারই প্রশ্ন ছিল যে সেনসিটিভিটিটার কারণ কি এবং এটার জন্য কি কি প্রিকশনস কিছু নেওয়া যায়? সেন্সিটিভিটির কারণ হচ্ছে যে যখন সেন্সিটিভ কারণ হচ্ছে যে আমাদের যে নার্ভ ফাইবারগুলো থাকে দাঁতের মধ্যে, পাল্পের মধ্যে, সেখানে যখন কোনো ইরিটেশন হয় তখন সেখান থেকে আমাদের পেনটা জেনারেট হয়, ঠিক আছে? এবং তাহলে আমাদেরকে পেনটাকে ব্লক করতে হবে, ব্লক করতে হলে সেন্সিটাইভ টুথপেস্ট ইউজ করতে হবে। সেন্সিটাইভ টুথপেস্ট ইউজ করা মানে কি, সেখানে হচ্ছে ক্যাসলক ফর্মুলা বলে হয়, ক্যাসলক ফর্মুলা আমরা ইউজ করতে পারি এবং তার মাধ্যমে আমরা পেনটাকে বন্ধ করতে পারি। এবং এবং এটা কেন হচ্ছে এখানে অনেক সময় দাঁতের ইরোশন হয়, কোনো কোনো যদি কোনো রোগ থাকে, জিআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, মানে হচ্ছে আমাদের যদি মুখের মধ্যে অ্যাসিড আসে পেট থেকে উঠে, এবং সেই অ্যাসিড থেকে আমার দাঁতের ক্ষয় হওয়ার ফলে অনেক সময় দাঁতের উপরে এনামেলটা নষ্ট হয়ে গেলে সেখান থেকে পালটা বেরিয়ে আসে, এবং এখান থেকে পালটা বেরিয়ে আসে। এই পাল থেকে যখনই কোনো খাবার বা কিছু এর সংস্পর্শে আসে তখন আমাদেরকে দাঁতের মধ্যে চিনচিনানি ভাবটা হয়ে থাকে। এছাড়া ডেন্টাল কেরিজ হয়ে থাকে তাহলে হতে পারে। तो अब शुभजीत, मैं यहाँ एक चीज बोलना चाहता हूँ आप सबको कि अभी आपने जो बोला कि अगर आखिर में ये है कि मतलब डेंटल जो एक्सट्रैक्शन करना पड़ेगा, तो वहां पे ये जितने भी हेमोफिलिक्स हैं वो उन सबको ध्यान में रखना चाहिए। आप लोग हेमोफिलिक है, माइल्ड है, मॉडरेट है, कोई भी है, सीवियर है, लेकिन आप पहले एक हेमाटोलॉजिस्ट के पास जाएंगे, वो मेडिसिन लिखेगा, फैक्टर लिखेगा, फैक्टर इन्फ्यूज करेंगे, फिर अपने डेंटिस्ट के पास जाएंगे, फिर डेंटल एक्सट्रैक्शन करेंगे, फिर अगर उसके अगले दिन अगर फैक्टर चाहिए होगा तो फिर ये प्रोसीजर करना जरूरी है। तो फैक्टर बिना लगाए आप टूथ एक्सट्रैक्शन करना डेंजरस है। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সুভাষিস ঠিকই বলেছে যে আগে হেমাটোলজিস্ট তারপরে ডেন্টাল। नहीं, डेंटिस्ट को दिखाएंगे, डेंटिस्ट अगर बोलेंगे कि एक्सट्रैक्शन करना है तो फिर डेंटिस्ट को भी बोलना जरूरी है कि वो हेमोफिलिक है। हाँ, ওকে, নেক্সট কোয়েশ্চেন যেটা আছে আমি শোভিত কাউকে রিকোয়েস্ট করবো যে কোয়েশ্চেনটা আছে মিস্টার নবকুমার দালালের কাছ থেকে, বর্ধমান থেকে উনি প্রশ্নটা করেছেন যে আমার 65 বছর বয়স, ওজন 78 কেজি, ফ্যাক্টর লেভেল 3.5%, ফ্যাক্টর 8। তো বর্তমানে ওনার দাঁতগুলো প্রায়ই ছোট ছোট টুকরোয় ভেঙে যাচ্ছে এবং মাড়ি সমান হয়ে গেছে। তো এই অবস্থায় কিভাবে দাঁত তোলা যাবে ও কোথায় তোলা যাবে? আজ পর্যন্ত ওনার কোনো ফ্যাক্টর লাগেনি, তো ওনার কি করা উচিত? দাঁত তোলার ব্যাপারে তো মিস্টার সুভাষিসজি যেটা বললেন যে
আপনাকে ডেন্টাল এক্সট্রাকশন করানোর ব্যাপারে প্রথমে আলোচনা করতে হবে ডেন্টিস্টের সাথে, এবং উনি যদি সাজেস্ট করেন যে হ্যাঁ ডেন্টাল এক্সট্রাকশন করতে হবে, তাহলে আপনার ফ্যাক্টর যদিও একটু ভালোই আছে, তাও আপনি কিন্তু একজন হেমাটোলজিস্টের সাথে কনসাল্ট করে এবং আগে এবং পরে মানে এক্সট্রাকশনের আগে এবং তারপরেও হয়তো 2-1 দিন বা তার থেকে বেশিও হতে পারে, মানে সেটা ডিপেন্ড করবে যে আপনার কতগুলো ডেন্টাল এক্সট্রাকশন হচ্ছে এবং সেখানে কতটা ড্যামেজ হচ্ছে, উন্ড হচ্ছে, সেই অনুযায়ী ডাক্তার আপনাকে একটা মোটামুটি ইয়ে করে দেবে, রেজিমেন্ট করে দেবে যে আগে এবং পরে কতদিন এইরকম ভাবে ফ্যাক্টর নিতে হবে। তো সেটা আপনি বর্ধমান মেডিকেল ডেন্টালে তো আমাদের ডাক্তার সংযুক্তা বাগচিও আছেন, তার সাথে একবার আলোচনা করে নিতে পারেন, এবং হেমাটোলজিস্ট বা বর্ধমান মেডিকেল কলেজে যিনি আছেন আমাদের হেমাটোলজিস্ট, তার সাথে কথা বলে সেই অনুযায়ী এগোতে পারেন। তো মোটামুটি তাও যদি হেমাটোলজিস্ট নাও থাকে, আপনাকে ধরে রাখতে হবে যে এক্সট্রাকশনের সময় মিনিমাম আপনার যেন আপনার 3.5% আছে বলছেন, তো তো সেটাকে মিনিমাম যেন আপনার 60 to 70% লেভেলটাকে মেনটেন করে করতে পারলেই ভালো হয়, এবং তারপরেও 50% লেভেল অন্তত তারপরেও 2-3 দিন বা অনুযায়ী ডিপেন্ড করবে, আপনাকে ওটা মেনটেন করতে হবে, সেই অনুযায়ী ফ্যাক্টর নিতে হবে। আমি অলোক ব্যানার্জি, ডাক্তার ঠিক আছে? অলোক ব্যানার্জিকে দেখিয়েছিলাম। হ্যাঁ, উনি বললেন যে আমাদের দ্বারা তো এটা সম্ভব হবে না, আমরা কেউ তুলবো না গো, আপনি হসপিটালে যোগাযোগ করতে হবে আপনাকে। না না, আপনি শুনুন, একটা প্রবলেম আমাদের হয় কি যে আমরা সবসময় ডাক্তারদেরকে গিয়ে হ্যাঁ। ওইগুলো বলে দিই, মানে প্রবলেমগুলো হ্যাঁ, নিয়ে সেটাই। বেশি বলে দিই, তো ওরা ঘাবড়ে যায়। আপনি বলবেন যে ব্লিডিং এর ম্যানেজমেন্টটা আমি আমার হেমাটোলজিস্ট আছে, আমি তাদের সাথে কথা বলে ঠিক করে নেবো, আপনি আপনার ডেন্টালের পার্টটা ও। করবেন। কিন্তু ব্লিডিং এর জন্য যেটা করার সেটা আমি আমার ডাক্তার হেমাটোলজিস্ট আছে তার সাথে কথা বলে ফ্যাক্টর ইনফিউশন নিয়ে আমি সেইভাবে আসবো, এবং তারপরেও যাতে ব্লিডিং পার্টটাকে টেক কেয়ার করার জন্য আমার হেমাটোলজিস্টের সাথে আমি আলোচনা করে নেবো। তাহলে সেইভাবে করবো। বর্ধমান হসপিটালের ইয়ের সঙ্গে হেমাটোলজির সঙ্গে যোগাযোগ করতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওখানে নিয়ারেস্ট আপনি বর্ধমানেই থাকেন, তো আপনার পক্ষে বর্ধমানে ওরা যোগাযোগ করে এবং উনি করা যা সুবিধা। বলবেন সেটা মেনে নিতে হবে। হ্যাঁ, একটা রেজিমেন্ট তৈরি করে দেবে যে আপনার আগে এবং পরে, এবং মানে উনটা কিরকম থাকবে তার উপরে হয়তো আপনাকে বললো যে 2 দিন তারপরেও ফ্যাক্টর নিতে হবে, মানে প্রথমে নেওয়ার আগে ধরুন আপনি নিলেন, তারপরে আরো 2-1 দিন আপনাকে মেনটেন করতে হবে, বা সেটা যদি দেখা যায় যে ব্লিডিং আসছে মেবি যে তার 2 দিনের জায়গাতে 4 দিনও নিতে হতে পারে, সেটা ডিপেন্ড করবে উন্ডের উপরে। হ্যাঁ, ঠিক। আমি একটা কথা বলেছি, হ্যাঁ, আপনি বর্ধমান মেডিকেল কলেজে আমাদের যে মেন কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে ফ্যাক্টর আছে। কাকু মাইকটা একটু কাছে না, তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, ঠিক। বর্ধমান মেডিকেল একটু কলেজে ক্লিয়ার হবে। আমাদের নিউক্লিয়ার কেয়ার সেক্টরের মধ্যে ফ্যাক্টর আছে। আর যে বর্ধমান ডেন্টাল কলেজ যেখানে আপনাদের সাথে অনেক পড়ছে, এবং ওখানে একটা ডাক্তার সংযুক্তা বাগচি আছে, যিনি আমাদের দুর্গাপুরের দেখাশোনা করেন। উনি কিন্তু এটা করেন, ওনাকে আমি দেখাবে আসলে ওনাকে দেখাবে পরে উনি দেখে তারপরে অ্যাডভাইস করে একটা লাগবে আপনার এখানে দিয়ে দেয়। এভাবে কিন্তু আমাদের ক্ষেত্রে বেশ কটা ক্ষেত্রে তাতে চমৎকার যেটা হয়েছিল সেটা আপনি যদি দেখতে চান তাহলে ওখানে যাবেন, ওখানে গিয়ে দেখা করবেন, কবে যাবেন আপনি বলবেন, আমি এটা কোনো সমস্যা হবে না, বা আজ পর্যন্ত এরপরই বেশি দাম দিলে কোনো অসুবিধা নেই। ওখান থেকে যেহেতু ডাক্তার সেম ডাক্তার, ওখান থেকে প্রোটোকল দিয়ে দেয়, করে দেওয়ার পরে এখন অ্যাক্সিডেন্ট কন্ট্রোল মেডিকেল করে কোনো হেমাটোলজিস্ট নেই, বাট মানে ওরা দীর্ঘদিন ধরে জানে কোনটা দিতে হয় না হয়, তাই জন্য ওরা যে শিডিউলটা করে দেয় ডাক্তারে, ওটা বর্ধমান মেডিকেল কলেজে আপনি দেখালে ওরা দিয়ে দেবে, তারপরে আপনি কাজ করবেন, আবার এসে যখন তাই বলছি ডাক্তারবাবুর ফোন নাম্বার অভিক মন্ডল, ডাক্তার অভিক মন্ডলের ফোন নাম্বারটা যদি দেওয়া হয় তাহলে যোগাযোগটা আরো ভালো হতে করা যেত। হ্যাঁ, ঠিক। না, ফোন নাম্বারটা একটু দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, দিয়ে দেবেন। ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে।
ওকে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন অভিক তোকেই জিজ্ঞেস করছি যে ইজ ইট সেফ টু ইউজ ইলেকট্রনিক ডেন্টাল ওরাল ওয়াটার ফ্লসার বা যেটাকে ইরিগেটর বলে টু ক্লিন টিথ? ক্লিন টিথ, হ্যাঁ সেফ নয় কেন, সেফ। এটা কি আমার ঠিক জানা নেই, এটা আমাকে জেনে বলতে হবে। প্লিজ একবার রিপিট কর, মানে কথাটা কেটে গেল। এটা আমি ঠিক জানা নেই, ব্যাপারটা আমাকে ঠিক জেনে বলতে হবে। ওকে বেশ, তো যিনি প্রশ্নটা করেছিলেন ঠিক আছে রবি, তুই এই প্রশ্নটা তো সিনিয়রের সঙ্গে কথা বলে বা ওখানে যে কম্পিউটার আছে কম্পিউটার কথা বলবি, বলে আনসারটা আমাদের গ্রুপে শেয়ার করে দিবি। ও তুই দিয়ে মেইলকে পাঠিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এটা ফ্রি করছো, ফ্রি হ্যাঁ 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 ঠিক আছে। তো তুই ওকে নিয়ে মেইলে ফরওয়ার্ড করে দিবি। ওকে শিওর। আচ্ছা, আমাদের কাছে যে কটা কোয়েশ্চেন ছিল সেগুলো আমরা করলাম, এসেছিল আপাতত। এরপরে আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে প্লিজ আনমিউট করে মাইকটা অন করে আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি হিমোফিলিকরা দাঁত স্কিলিং করাতে পারে কি? হ্যাঁ করাতে পারে, কিন্তু আপনাকে সুপ্রা জিঞ্জাভালি মানে মাড়ির উপরে করতে হবে, আপনাকে মাড়ির সঙ্গে টাচ করা যাবে না। টাচ করলে অনেক ব্রেন টেন্ডেন্সিটা বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে 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 ওকে। থ্যাংক ইউ। আর কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে মাইকটা অন করে প্লিজ প্রশ্নটা করুন, বা চ্যাটেও লিখে জানাতে পারেন আমাদেরকে। আর কি কারোর কোনো প্রশ্ন আছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি মালদা থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমার বলুন। বেবি আমার বেবি 2.5 বছর। হ্যাঁ, আমি প্রিয়াঙ্কা। আপনার পেশেন্টের নামটা বলুন। আহান মন্ডল। আচ্ছা আহান মন্ডল। আমার আচ্ছা, হ্যাঁ, বেবি আপনার প্রশ্নটা বলুন। 2.5 বছরের বেবি। তার মাড়িতে একটা খোঁচা লেগে, মানে পাকাটিতে খোঁচা দিয়ে দিয়েছিল, রক্ত পড়ছিল। তো আমরা ওয়েট করলাম, যেহেতু এখন করোনার প্রকোপটা চলছে, প্রথমেই যাইনি ফ্যাক্টর দিতে, ওয়েট করলাম। তো আস্তে আস্তে দেখলাম যে ব্লাডটা থেমে গেছে, থেমে গিয়ে জায়গাটা একটু উঁচু হয়ে গেছে। তাহলে কি ফ্যাক্টর দিতে হবে? এটা শুভজিৎকে রিকোয়েস্ট করবো একটু বলার জন্য। ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে তো, মানে কোনো ব্লিডিং ওখানে আছে কি, মানে ব্লিডিং বন্ধ হয়ে গেছে? না, হ্যাঁ ব্লিডিং বন্ধ হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এখন কি প্রবলেম হচ্ছে? একটু ফুলে আছে জায়গাটা। জায়গাটা তো একটা ইনফ্লামেশন আছে, মানে বাইরে থেকে কোনো মানে ইয়ে রয়েছে কি, রক্ত জমে আছে বা কিছু এরকম ভাবে সেসব কিছু আছে কি, লাল হয়ে আছে বা? না, প্রথমে ছিল লাল হয়ে, প্রথমে ছিল রক্ত জমাটা, প্রথমে ছিল, কিন্তু ধীরে ধীরে সেই রক্ত জমাটা কমে গেছে, মানে হেমাটোমা বলে বোধহয়। হ্যাঁ, তো এখন দেখে নিন যদি ফোলা না, ফ্যাক্টর দিতে হতো যদি আপনার অ্যাক্টিভ ব্লিডিং থাকতো, কিন্তু যদি খুব বেশি ফোলা নেই বা রক্ত যদি এক্সটার্নালিও না বেরিয়ে আসছে, তার মানে ওখানে ব্লিডিং হচ্ছে না। হয়তো ওই খোঁচাটা লাগার জন্য একটু উন্নত হয়েছে, সেটা হালকা হয়তো ইনফেকশন বা কিছু থাকতে পারে, সেই জন্য হয়তো ফোলাটা আছে। তো যদি খুব বেশি মেজর না হয় তো কয়েকদিন অবজার্ভ করে দেখতে পারেন। আর যদি দেখেন যে সেটা বাড়ছে বা কিছু, তখন আপনাকে একবার ডেন্টিস্টকে দেখিয়ে নিতে হবে। আচ্ছা, এখন আর ফ্যাক্টর দেওয়াটা যদি ব্লিডিং, দেখুন মাড়ি থেকে যদি ব্লিডিং হয় তাহলে আপনার ওই সামনেটাতে রক্ত জমাট বেঁধে থাকবে, ব্লিডিং হচ্ছে না, ব্লিডিং বন্ধ হয়ে আর গেছে। যদি হ্যাঁ তো ব্লিডিং যদি নেই তাহলে ফ্যাক্টর দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি ফোলাটা কয়েকদিন
নর্মালি ওটা আস্তে আস্তে কমে যাবার কথা। নর্মালি এগুলো হয় কি, ওই ঝিনুকে করে দুধ টুধ খাওয়াতে গিয়ে বা চামচে করে কিছু খাওয়াতে গিয়ে মাড়িতে হয়তো খোঁচা লেগে গেছে, তার ও থেকে হয়েছে। পাটকাঠিতে খোঁচা দিয়ে তো দিয়েছে। যদি 2-1 দিনের মধ্যে দেখেন যে আস্তে আস্তে পাটকাঠিতে খোঁচা দিয়েছে, তো সেটা হতে পারে যে আপনার হয়তো মাইনার ওখানে একটা ইনফেকশনও থাকতে পারে। তো সেটা দেখে নিন। নর্মালি লালা ইত্যাদি থেকে ওটা নিজের থেকেও অনেক সময় কমে যায়, কিন্তু যদি দেখেন যে কমছে না বা বাড়ছে, তখন কোনো ডেন্টিস্টকে একবার দেখিয়ে নেবেন, ঠিক আছে? তবে ব্লিডিং নেই, ব্লিডিং থাকলে আপনার সেখানে তো বাইরে মানে অনেকটা রক্ত জমাট বেঁধে থাকতো। আচ্ছা, জায়গা যেরকম বাইরে ঠিক আছে। ওখানে ঠান্ডা জল দিয়ে ইয়ে করা বা কি পাবো? শোনা গেল না ঠিক করে, আরেকবার বলুন। আরে বলছি যে বাইরে যেরকম গায়ে হাতে কোথাও চোট লাগে বরফ দিত, আপনাদের কাছ থেকেই শিখেছি। তো মাড়িতে এখন ফোলার জন্য ঠান্ডা জল দিয়ে গার্গিল করালে কি লাভ পাবো? মানে ওরকম টাইপের ঘরোয়া কোনো পদ্ধতি থাকলে আমাকে একটু বলুন। না মাড়ি, হ্যাঁ মাড়িতে অ্যাকচুয়ালি যদি মাড়িতে আপনার ইনফেকশন থাকে তাহলে হালকা গরম জলে কুলকুচি করলে ভালো। আর যদি ব্লিডিং থাকে তাহলে কিন্তু ঠান্ডা জলে করা ভালো। তো যদি আপনার কথা শুনে মনে হচ্ছে যে ওর ব্লিডিং নেই, হ্যাঁ, ওই যে খোঁচা দিয়েছিল যে জিনিসটা দিয়ে, পাটকাঠি বা কিছু দিয়ে, তার জন্য হয়তো কিছু মাইনর ইনফেকশন হয়ে থাকতে পারে। তো সেটা যদি না বাড়ছে দেখেন, তাহলে এমনি হালকা গরম জলে কুলকুচি করলে কোনো ক্ষতি নেই, যদি ব্লিডিং না থাকে। হ্যাঁ, আচ্ছা, বরং সেটাতে আমি নিজেও উপকার পেয়েছি। আমি অনেক সময় দেখি যে মাড়িতে যদি হালকা আপনার হয়তো একটুখানি সোয়েলিং আছে বা কিছু, একটু গরম জলে যদি কুলকুচি করি, তাতে কিন্তু রিলিফ হয়। মানে আমি আমার অভিজ্ঞতার কথা বললাম। আর তবে সেটা খেয়াল রাখবেন, যদি ব্লিডিং থাকে তাহলে কিন্তু ঠান্ডা জল। হ্যাঁ হ্যাঁ। আর যদি ব্লিডিং না থাকে তাহলে কিন্তু এমনি হালকা একটু গরম জলে, উষ্ণ গরম জলে একটু কুলকুচি করলে, হ্যাঁ, মাইনর ইনফেকশন থাকলে তাতেও কাজ হতে পারে। ঠিক আছে, আপনাকে অনেক ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ, না ঠিক আছে। থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। আর কারোর কোনো প্রশ্ন রয়েছে? তাহলে মাইক আনমিউট করে প্লিজ করুন। হ্যাঁ, প্রসেনজিৎ নন্দন বলছিলাম। আর কি কারোর কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, বলছি দাঁত দীর্ঘদিন ধরে, আজ মোটামুটি 10 বছর 12 বছর ধরে ওই একটা দাঁত পুরো মানে সাইডে ক্ষয়ে পড়ে শুধু গোল হয়ে ভেতরটা রয়ে গেছে, কিন্তু দাঁতের কোনো প্রবলেম নেই এরকমই। আর কিছু খাই তো আমি ব্রাশ করি, 2-3 বার ব্রাশ করি, মাঝে মাঝে আঙুলে করে ব্রাশ করি, কেন ওটা তাহলে আঙুলটা আমার মনে হয় যে মেসেজ হয় মাড়িগুলো, তাহলে মনে হয় আরো ভালো হয়। তো আমার দাঁতটা কোনো প্রবলেম নেই কোনো কিছু, কিন্তু মাঝে মাঝে খাবারগুলো ঢুকে থাকে। আর এরকমই কোনো প্রবলেম নেই। তো সেটা কি কোনো ভয়ের সম্ভাবনা আছে, না দাঁতটা তুলি ফেলাই বেস্ট হবে? হ্যালো, ওকে, এটা অভিক বলবি? হ্যাঁ বলছি। এটা হচ্ছে আপনার দাঁতে ভালো খাবার ঢুকছে, তো খাবার ঢুকতে আপনার ওই দাঁতে কেরিস হতে পারে, কেরিস থেকে আমার দাঁত নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তাই না, আপনার এটাকে তুলে নেওয়াই ভালো। আচ্ছা। আর আমার একটু ওই কিডনির ব্যাপারে সমস্যা আছে, কিডনির মধ্যে স্টোন আছে। তো কিডনির মধ্যে আমার ইউরিন দিয়ে মাঝে মাঝেই ব্লাড আসে, ইউরিন দিয়ে। তো আমি যদি অপারেশন, যখন আমি যদি মোটামুটি এই লকডাউন বা এই করোনার ইয়ের জন্য আমি যেতে পারছি না, আমার ইচ্ছা আছে এবার আমি কিডনির অপারেশনটা খুব এমার্জেন্সি করানোর জন্য, কেন প্রচুর পরিমাণে ইউরিন দিয়ে ব্লাডও আসছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায় আবার ব্লাড আসছে। তো এরকম কি করা যায় যে কিডনির অপারেশনের সঙ্গে একসঙ্গে কি দাঁতটা তোলা যায়, না আলাদা আলাদা করে করা হবে? আলাদা করে তুলতে হবে, একসঙ্গে তোলা যাবে না। একসঙ্গে তোলা যাবে না। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ প্রসেনজিৎ দা। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ করুন।
আচ্ছা বেশ, যাই হোক মনে হচ্ছে আর কারোর কোনো প্রশ্ন নেই, তো তাহলে আমরা প্রোগ্রামটাকে প্রসিড করছি। তো থ্যাংক ইউ অভিক, এত সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়ে আমাদেরকে দাঁতের ব্যাপারে এই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করার জন্য। আমার মনে হয় হিমোফিলিয়া পেশেন্টদের দাঁতের প্রবলেম একটা ভাইটাল জিনিস এবং সেটা নিয়ে আলোচনার একটা দরকার ছিল। তো যাই হোক ওয়েবিনারটা এত সুন্দরভাবে সাজানোর জন্য থ্যাংক ইউ সুবরিত। Thank you, Subhajit and Manish, to give me the opportunity. Yes, থ্যাংক ইউ সুবরিত বাবুকে অসংখ্য ধন্যবাদ। তো আমি রিকোয়েস্ট করব আমাদের শিলিগুড়ি চ্যাপ্টারের প্রেসিডেন্ট মিস সুজাতা মিন্দাকে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। ম্যাম, সুজাতা ম্যাম প্লিজ। হ্যালো, Good evening to you all. Am I audible? यस मैम, गुड इवनिंग। आज के वेबिनार के मुख्य चीफ स्पीकर थे श्री अभिक मंडल, जो कि खुद भी एक हेमोफिलिक है एंड उन्होंने डेंटल हाइजीन एंड मैनेजमेंट पे हमें छोटी से छोटी बड़ी से बड़ी सभी तरह की जानकारियां दी एंड इसके लिए हम उनको बहुत बहुत हार्दिक धन्यवाद करते हैं और साथ ही उनके उज्जवल भविष्य की कामना करते हैं। आज हमारे साथ वेबिनार में उपस्थित है हमारे रीजनल काउंसिल चेयरमैन श्री सुभाषिष बेरा जी। हम सुभाषिष बेरा जी को थैंक्स करते हैं कि उन्होंने अपना वैल्यूएबल टाइम हमें दिया। थैंक यू सर। एंड देन हम एंटायर टीम ऑफ दुर्गापुर चैप्टर का धन्यवाद करते हैं, जो कि लॉकडाउन पीरियड में हमें इस तरह के एजुकेशनल प्रोग्राम लाते गए हैं और जिनसे हमें बहुत ही लाभान्वित हुए हैं। एंड साथ ही वेस्ट बंगाल के बाकी चैप्टर्स कोलकाता, खड़गपुर, सिलीगुड़ी, जिन्होंने इसमें अपना सहयोग बनाए रखा, तो थैंक्स टू यू ऑल। एंड साथ ही हम धन्यवाद देते हैं दुर्गापुर चैप्टर के यूथ लीडर मनीष शर्मा एंड सुभाजित घोष, जिन्होंने आज के वेबिनार का टेक्निकल पार्ट को बखूबी संभाला। थैंक यू मनीष एंड सुभाजित। एंड लास्ट बट नॉट द लिस्ट हमारे ऑडियंस, जिन्होंने धैर्यपूर्वक शांतिपूर्वक इस प्रोग्राम को सुना एंड डॉक्टर अभिक सुभाजित बनर्जी दा ने जो कुछ भी बताया, हमें विश्वास है कि ये सारी जानकारियां उन्हें बहुत काम आएगी। तो उन सभी को हमारी ओर से बहुत बहुत धन्यवाद। थैंक यू। Thank you. থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ওয়েবিনার আমরা এখানেই শেষ করছি। সবাই যারা এসেছিলেন অডিয়েন্স, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকের ওয়েবিনারে আসার জন্য। আশা করছি আমরা কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানাতে পেরেছি এবং এরপরেও আমরা আরো ওয়েবিনার করব এবং সেগুলোতে এইভাবেই আপনাদের পার্টিসিপেশন আমরা আশা করব। থ্যাংক ইউ সুভাষিস ভাইয়া। থ্যাংক ইউ। Thank you each chapter's key persons for their cooperation. Thank you. Thank you. Thank you so much. Thank you everyone. Thank you Ovik. Good night everyone. Good night. Thank you everyone.